জুলাই সনদের রদবদলের বিষয়ে সরকারের বক্তব্য পাওয়ার আশা গয়েশ্বরের। বললেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে আস্থা রাখতে চায় বিএনপি। যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সম্ভব। আত্মীয় নয় কিন্তু ঘনিষ্ঠ ব্যক্তি বা ইমোশনাল ডোনারের অঙ্গ প্রত্যঙ্গ দান তদারকি করবে জাতীয় কমিটি। বিক্রির সাথে জড়িত হলে সাজা 2 থেকে 3 বছর। আমরা খুবই শক্তিশালী একটা কমিটি গঠন করেছে যারা আসলে এটাকে যাচাই বাছাই করতে পারবে। সেই ক্ষেত্রে এটার বিচারিক দক্ষতা, আইনি দক্ষতা, পুলিশি দক্ষতা, সব রকম টেকনিক্যাল দক্ষতা সবগুলো কম্বাইন করা হয়েছে। নেত্রকোনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি শিক্ষক কালচার। গুণগত শিক্ষা থেকে বঞ্চিত ছাত্রছাত্রীরা ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপদেষ্টার। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই সনদে রদবদলের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট বক্তব্য আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকারের উপর আস্থা রাখতে চায় বিএনপি। সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। গয়েশ্বর আরও বলেন, জুলাই সনদের দফাগুলোর মধ্যে যা কিছু ছিল কোনো কোনো জায়গায় রদবদল হয়েছে। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে এখনও নীরব বলে মন্তব্য করেছেন তিনি। নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, 3 বাহিনী প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। জনগণ যদি ভোট দিতে যায় সেখানে নির্বাচন ভণ্ডুল করার সুযোগ নেই। দলের পক্ষ থেকে জানান, বিএনপি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের প্রতি আস্থা রাখে। বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবে, তাই বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা চলছে, এমন মন্তব্য করেন গয়েশ্বর। আমরা যেহেতু একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। প্রধান উপদেষ্টা যে সাক্ষাৎ করেছেন, তিনি এই ব্যাপারে কিছু বলবেন, অর্থাৎ সরকার বলবেন। এখনও তারা নীরব আছেন। আমরা আমাদের বক্তব্যগুলি জনসম্মুখে প্রকাশ করছি এবং পরবর্তী পর্যায়ে কী পদক্ষেপ হবে তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আত্মীয় নয় কিন্তু ইমোশনাল ডোনার বা ঘনিষ্ঠ ব্যক্তি দিতে পারবেন অঙ্গ। বিষয়টি যাচাই করবে একটি জাতীয় কমিটি। অঙ্গ বিক্রির সাথে জড়িত হলে তার সাজা 2 থেকে 3 বছর। সদ্য পাশ হওয়া অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশে রাখা হয়েছে সব বিধান। চিকিৎসকরা বলছেন, কেউ যাতে অঙ্গ বিক্রির সুযোগ নিতে না পারে সেজন্য সতর্কতা ও কঠোর নজরদারি দরকার। দেশে প্রতি বছর প্রায় 40,000 মানুষের কিডনি বিকল হয়। এর একটা বড় অংশের প্রয়োজন পড়ে কিডনি প্রতিস্থাপনের, কিন্তু আইনি জটিলতায় তা অনেকে করতে পারেন না। বৃহস্পতিবার পাশ হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025। কিডনি প্রতিস্থাপনকে আরও সহজ করতে বড় পরিবর্তন হয়েছে 3টি। এখন থেকে নিকট আত্মীয়দের মধ্যে ভাগনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি ও সৎ ভাই বোন অঙ্গ দিতে পারবেন। আর আত্মীয় না হলেও সোয়াব ট্রান্সপ্লান্টের মাধ্যমে অন্যদের অঙ্গও দেয়া নেয়া করা যাবে। শুধু পরিবারের সদস্য না, যাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, যাদের সাথে, তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কিডনি হোক বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায়, সেটাকে আমরা লিগালাইজ করার স্কোপ করেছি। তবে সবচেয়ে বড় সংশোধনী হলো ইমোশনাল ডোনার। কেউ কারো ঘনিষ্ঠ হলেও দিতে পারবেন অঙ্গ। এজন্য অঙ্গদাতার সামাজিক অবস্থান, আর্থিক সক্ষমতা, মানসিক সুস্থতা, অঙ্গ গ্রহীতার সঙ্গে পূর্ব পরিচয় সহ অনেক বিষয় যাচাই করা হবে। অঙ্গদাতার ন্যূনতম বয়স হতে হবে 18 বছর।
বিষয়গুলো যাচাই করতে থাকবে 7 সদস্যের জাতীয় কমিটি। প্রধান হিসেবে থাকবেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রশাসন এবং সদস্য সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, আর সদস্য হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়, পুলিশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং জাতীয় মানবাধিকার কমিশন থেকে একজন করে থাকবেন। যেহেতু এটা আত্মীয়তার ব্যাপারটা নিশ্চিত করা কঠিন, সেজন্য আমরা যথেষ্ট প্রিকশন নিয়েছি। আমরা খুবই শক্তিশালী একটা কমিটি গঠন করা হয়েছে যারা আসলে এটাকে যাচাই বাছাই করতে পারবে। সেই ক্ষেত্রে এটা বিচারিক দক্ষতা, আইনি দক্ষতা, পুলিশি দক্ষতা, সব রকম টেকনিক্যাল দক্ষতা সবগুলো কম্বাইন করা হয়েছে যেন এটা নিশ্চিত করা যায় যে উনি আসলে শুধুমাত্র আবেগিক কারণেই এটা দিচ্ছেন, এর মধ্যে কোনো আর্থিক লেনদেন হয়নি, অন্য কোনো ধরনের সুবিধা আদান প্রদান হয়নি। অঙ্গ বিক্রি প্রতিরোধে রাখা হয়েছে সাজার বিধান। অঙ্গ বিক্রেতা, সহায়তাকারী এবং সংশ্লিষ্ট হাসপাতালের কেউ এর সঙ্গে জড়িত থাকলে 2 থেকে 3 বছর কারাদণ্ড, পাশাপাশি অর্থদণ্ড 5 থেকে 10 লাখ টাকা। ভায়োলেটরদের জন্য বড় ধরনের সাজা, সেটা মানে অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয়ের সঙ্গে সম্পর্কিত যারা জড়িত, এমনকি সহায়তাকারী সাজা আছে। এটা যেন কোনোভাবেই আবার বাধা না হয়ে ওঠে আর কি, সেটা আমরা চেষ্টা করবো। আমাদের দেশে তো আসলে আইনের ব্যাপারটা হয়, দেখা যায় আইনটা খুব কড়াকড়ি করলে ওটা আবার একটা বাধা হয়ে ওঠে। আসলে আমরা ঠিক বাধা দিতে চাই না, কিন্তু আইনটাকে অপব্যবহার করে যেন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা শুরু না হয় দেশে, সেটা আমরা বন্ধ রাখার চেষ্টা করেছি আর কি। গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কিডনি বিকল ছিল। কোনো আত্মীয়র সঙ্গে ম্যাচিং না হওয়ায় তাদের কিডনি নিতে পারেননি তিনি। পরে তার অনুসারীদের 2 জন কিডনি দানের আগ্রহ দেখালে তা আটকে যায় আইনে। পরে তারা উচ্চ আদালতে গেলে ইমোশনাল ডোনারদের বিষয়ে নির্দেশনা দেয় আদালত। সে অনুযায়ী বিষয়টি যুক্ত করা হয়েছে অধ্যাদেশে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেবেন। এর মধ্যে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার মামলায় মাহবুবুল আলম হানিফ সহ আসামি 4 জন। এর আগে অভিযোগ গঠনের শুনানিতে ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন, জুলাই অভ্যুত্থানের সময় প্রাণহানি যাতে না ঘটে সেই পরামর্শই দিয়েছেন হাসানুল হক ইনু। গত 25 সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এছাড়া চানখারপুলে 6 জন হত্যা মামলার ঘটনায় 13তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এর আগে এই মামলায় সাক্ষ্য দেন 20 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সব মামলার খবর রাখছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, যুক্ত হব তার সাথে। সবুজ, ট্রাইব্যুনালের কার্যক্রমের ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানাবেন। শাফিন, কিছুক্ষণ আগে মূলত ট্রাইব্যুনাল 2-এ এই মামলা দুটি মূলত এখানে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনাল কিছুক্ষণ আগে বসেছে এবং শুনানিও হয়তো এর মধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা। প্রথমে কুষ্টিয়ার মূলত 6 জনকে হত্যার যে মামলাটি রয়েছে সেই মামলায় মূলত অভিযোগ গঠনের যে শুনানি সেটি হওয়ার কথা রয়েছে। সেই মামলাটিতে মাহবুবুল আলম হানিফ সহ 4 জন আসামি রয়েছেন এবং এই 4 জন আসামি প্রত্যেকেই পলাতক। তাদের অনুপস্থিতিতেই যেহেতু স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে, তাদের উপস্থিতিতে 2 পক্ষের, রাষ্ট্রপক্ষ এবং স্টেট ডিফেন্সের শুনানির মধ্য দিয়ে মূলত আজকে এই অভিযোগ গঠনটি হওয়ার কথা রয়েছে। এবং এর পাশাপাশি ইনুর বিরুদ্ধে যে মামলাটি রয়েছে সেই মামলাটিতে মূলত যে হত্যার পাশাপাশি কমান্ড রেসপন্সিবিলিটিজেরও অভিযোগ নিয়ে আসা হয়েছে। সেই কারণে মূলত এটি হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগে মূলত এই মামলাটির শুনানি হয়। এর আগে অভিযোগ আকারে জমা দেওয়া হয় এবং এরপরে সেখানে তার যে আইনজীবী তার এই যে মামলাটি, এই মামলাটি থেকে তাকে অব্যাহতির আবেদন জানান এবং এর প্রেক্ষিতে আজকে শুনানির দিন ধার্য করা হয়েছে এবং তার বিচার শুরু হবে কিনা মূলত সেটি আজকে সিদ্ধান্ত দেওয়ার কথা ট্রাইব্যুনাল 2-এ। এই 2টি মামলার মধ্য দিয়ে মূলত এর আগে অন্তত 8টি মামলার বিচার কাজ শুরু হয়েছে। এই 2টি মামলার যদি বিচার কাজ শুরু হয়ে যায় তাহলে বলা যাবে যে ট্রাইব্যুনালে অন্তত 10টি মামলার বিচার কাজ শুরু হয়ে যাবে এই মামলা দুটির বিচার কাজ শুরু হওয়ার মধ্য দিয়ে। অর্থাৎ যদি আজকে অভিযোগ গঠন হয় তাহলে এই 2টি মামলা সহ 10টি মামলার বিচার কাজ ট্রাইব্যুনালে শুরু হয়ে যাবে। সবুজ, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই সব মামলার অগ্রগতি নিয়ে আপনার কাছে আবারও জানব। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে 6ষ্ঠ দিনের আপিল শুনানি শুরু হয়েছে। রোববার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আজ বিএনপির পক্ষে শুনানি করেছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবদিন।
গত 29 অক্টোবর পঞ্চম দিনের শুনানিতে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে গুম খুনের সংস্কৃতি চালু করা হয়েছিল। যদি আবারও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে না আসে, তবে দেশে আবারও একনায়কতন্ত্র চালু হবে। এর আগে জামায়াত ও সুজনের পক্ষে আইনজীবীরা শুনানি করেন। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ বেশ কয়েকজন আপিল করেন। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের ঐতিহাসিক এই বিচার কার্য পর্যবেক্ষণ করবেন নেপালের প্রধান বিচারপতি। রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়িক দ্বন্দ্বে মোহাম্মদ রাসেল নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এতে বিপ্লব নামে আরেকজন আহত হয়েছেন। শনিবার রাত 9:45টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, রাতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের 4 নম্বর রোড এলাকায় ধারালো অস্ত্র দিয়ে রাসেলের ঘাড়ে আঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় পেপার বাবু ও তার সহযোগী মোবারককে আটক করেছে পুলিশ। রমনা জোনের সহকারী উপপুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, মুরগি ব্যবসা নিয়ে আধিপত্যের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে অতর্কিত হামলা চালায় রাসেল ও বিপ্লবের ওপর। মূল হোতা পেপার বাবুর নামে আগেও হত্যাসহ বিভিন্ন মামলা থাকার কথা জানায় পুলিশের এই কর্মকর্তা। পেপার বাবুর সাথে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, মুরগির ব্যবসায় এখানে একজন আরেকজনকে বসতে দিবে না, এই নিয়ে কিছুদিন পূর্ব থেকেই একজন আরেকজনকে হুমকি দিয়ে আসছিল। তো অতর্কিতভাবে 2টা মোটরসাইকেল এসে তাদেরকে কুপিয়ে আহত করে। আমরা বিপ্লবের কাছ থেকে পুরো ঘটনাটা শুনে তৎক্ষণাৎ আমরা ঘটনাস্থলে আসি এবং অভিযান পরিচালনা করে পেপার বাবু যে ঘটনার মূল হোতা তাকে অ্যারেস্ট করি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে 3 জন নিহত হয়েছেন। ভোরে উপজেলার নাসিরাবাদ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাতে গ্রামের বাসিন্দা সালাম মিয়ার গোয়ালঘর থেকে 3টি গরু চুরি করে চোরচক্রের সদস্যরা। পরে গরুগুলো পিকআপ ভ্যানে তোলার সময় বিষয়টি টের পেলে তাদের ধাওয়া দেয় এলাকাবাসী। এই সময় পিকআপ সহ কয়েকজন পালিয়ে গেলেও চক্রের 3 জন সদস্য জঙ্গলে পালানোর চেষ্টা করে। রাস্তার পাশের একটি পুকুরে লাফ দিলে সেখান থেকে তাদের ধরে বেধড়ক মারধর করে স্থানীয়রা। ঘটনাস্থলেই মারা যান 2 জন। খবর পেয়ে অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। জামালপুরের মাদারগঞ্জে ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ হওয়ার সবশেষ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সকালে উপজেলার হরিপুর এলাকায় ভেসে ওঠে বৈশাখীর মরদেহটি। এ নিয়ে নিখোঁজ 5 জনের মরদেহই উদ্ধার করা হলো। শুক্রবার ঝিনাই নদীতে ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরতে বের হয় 5 শিশু। পরে হঠাৎই উল্টে যায়, নৌকাটি ডুবে যায়। এ সময় শিশু ও নদীর তীরবর্তীদের আর্তচিৎকারে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আবু হাসান, সাইবা ও পলির মরদেহ। পরদিন উদ্ধার হয় শিশু কুলসুমের মরদেহ। নেত্রকোনায় বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি শিক্ষক দিয়ে চলছে পাঠদান। এ নিয়ে প্রতিবেদন করতে গেলে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা করেন খোদ উপজেলা শিক্ষা কর্মকর্তা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা বেহালের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। ছন্দের তালে তালে শিক্ষার্থীদের কবিতা পড়াচ্ছেন শিক্ষক। শিক্ষার্থীরাও আনন্দ নিয়ে আওড়াচ্ছে সেই বুলি। আপাত দৃষ্টিতে খুব চিরায়ত দৃশ্য মনে হলেও প্রদীপের নিচে রয়েছে অন্ধকার। নেত্রকোনার খালিয়াঝুড়ি উপজেলার রোকেয়া সাত্তার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে গিয়ে দেখা যায় 5 শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র 2 জন। সহকারী শিক্ষক নাজমা আক্তার অনুপস্থিত থাকায় তার পরিবর্তে 2য় শ্রেণীতে ক্লাস নিচ্ছেন ডিগ্রি 2য় বর্ষের শিক্ষার্থী হ্যাপি আক্তার। শিক্ষক না হয়েও নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষরও করেন তিনি। আমি স্টুডেন্ট, আমার ক্লাস নিতে ভালোই লাগে। নাজমা ম্যাডাম একটু অসুস্থ, আমার আন্টি হয়। আমি সরকারি না, আমি প্যারা শিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছি। স্বাক্ষর আমি এই কয়েকটাই দিচ্ছি, আমি পারি না, মিলাইতে পারি না। বদলি শিক্ষক দিয়ে মাসের পর মাস ধরে ক্লাস চালানোর বিষয়টি স্বীকার করেন প্রধান শিক্ষকও।
সে মানে খুবই বেশি পণ্ডিত, সে নিজেই এইগুলি করে গেছে যে আমি প্যারা শিক্ষক দিয়ে আমার ক্লাসটা যাতে কোনো ক্ষতি না হয়, সে এটা নিজেই করে গেছে। যেহেতু সে দীর্ঘদিন থাকবে, শিক্ষা অফিসারের অনুমতি ছাড়াই আমি যে ধরনের আমি যে ভুলটা করছি, এই ভুলটার তো আমার কোনো নেই, কতদিন ধরে প্যারা শিক্ষক ক্ষমার অযোগ্য। শুধু রোকেয়া সাত্তার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ই নয়, জেলার বেশিরভাগ বিদ্যালয়েই জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। এতে ঝরে যাচ্ছে শিক্ষার্থীরা। সহকারী উপজেলা শিক্ষা অফিসারের সংখ্যা কম, অনেক শূন্যপদ আছে, এগুলি জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া, তদারকির সংখ্যা বাড়ানো দরকার। এই অবকাঠামোর এই পরিবর্তন অবস্থার জন্য এখানে স্টুডেন্টের এরকম চাহিদাটা কম। বিভিন্ন স্কুলে বদলি শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনার বিষয়টি জানতে চাইলে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সে চেষ্টায় ব্যর্থ হয়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। কারো পরিবর্তে কোনো শিক্ষক রাখার সুযোগ নেই। শিক্ষক মনে করেন যে 5 জন আছে, আমার মানে প্রয়োজন আছে বা আমার সংস্থান আছে, আমি হয়তো আরেকজনকে পার্ট টাইমের জন্য রাখতে পারি, অবশ্যই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং বিভাগীয় মামলা হয়, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ আমরা করব। বিষয়টি গুরুত্বের সাথে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রক্সি শিক্ষক দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চালাচ্ছে, এটা খুবই লজ্জাজনক এবং উদ্বেগজনক। এরকম যদি স্পেসিফিক কোনো অভিযোগ আমরা পাই, তাহলে অবশ্যই শিক্ষা ডিপার্টমেন্ট আছে, আমরা আছি, সবাই মিলে এটার বিরুদ্ধে সর্বোচ্চ যে ব্যবস্থা আইনগতভাবে নেওয়া যায় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করি। সবকিছু মিলে চিত্রটা মোটেই আশানুরূপ নয়। আমি ঘুরে আসলাম, যদি আমি জানতাম কিছুটা, আমি সচক্ষে দেখে আসলাম সমস্যাগুলো কি, ফলে সেগুলো কেমন উত্তরণ করা যায় আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছি। নেত্রকোনায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1314টি। এর মধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য 599টি বিদ্যালয়ে। জারিন অর্নি, যমুনা নিউজ। রাস উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে মৌলভীবাজারের মণিপুরি গ্রামগুলোতে চলছে রাসলীলার মহড়া। সুন্দরবনের আলোর কোলে রাস উৎসবের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বন বিভাগ ও পূজা উদযাপন কমিটি। বন্যপ্রাণী শিকার রোধে নেওয়া হয়েছে ব্যবস্থা। এছাড়া প্রথমবারের মতো আইন শৃঙ্খলা বাহিনীর পাহারায় পুণ্যার্থীদের নেওয়া হবে পূজা স্থানে। এবারের উৎসবে মেলার আয়োজন না থাকায় সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কাউকে বনে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন বন বিভাগ। রাস উৎসবের আমেজ এখন চারপাশে, নাচের তালে মুখরতা, কিশোরীরা তাল মেলাচ্ছে ঢোল আর সুরের ছন্দে। প্রস্তুতির এই ব্যস্ততা আনন্দের ঢেউ ছড়িয়ে দিচ্ছে সর্বত্র। মৌলভীবাজার কমলগঞ্জের মাধবপুর জোড়ামণ্ডপ ও আদমপুরে অনুষ্ঠিত হবে রাস উৎসব। রাধাকৃষ্ণ, রাখাল, গোপী ও বৃন্দার ভূমিকায় নৃত্যে অংশ নেবে 3 শতাধিক শিশু কিশোর। ধ্রুপদী নাচের শৈল্পিক আবহ ধরে রাখতে উপজেলার 18টি মণিপুরি গ্রামে চলছে মহড়া। এইবারে রাসলে আমার পারফরমেন্স খুব ভালো হবে আমি এই প্রত্যাশা করি। আমি গোপী হিসাবে উপস্থাপনা করছি, আর এই রাসলে আমাদের অনেক বছর ধরে চলিত। সকল ধর্মবর্ণের গোত্রের মানুষ এখানে সমবেত হবে এবং আশা রাখছি ভালো একটি মহোৎসব এবার আমরা উপহার দিতে পারবো। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের আলোর কোলে আয়োজন করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ঐতিহ্যবাহী রাস উৎসব। 5 নভেম্বর আনুষ্ঠানিকতা হলেও 2 দিন আগেই পুণ্যার্থীরা রওনা হবেন। মোংলা বন্দর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে জনমানব শূন্য সমুদ্র মোহনায় ভগবান শ্রীকৃষ্ণ ও গাজী কালুর পূজা এবং সমুদ্রের পানিতে পুণ্য স্নানের মাধ্যমে পাপ মোচন করবেন তারা। এরই মধ্যে শেষ হয়েছে সার্বিক প্রস্তুতি। লক্ষ লক্ষ দর্শনার্থী পূর্ণ স্নান করার জন্য এখানে উপস্থিত হয়। দেশ বিদেশ থেকে তারা চলে আসে। এই স্নানের মাধ্যমে মানুষের অনেক মনের কালিমা দূর হয়, পাপ তাপ দূর হয়। উৎসবকে ঘিরে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বন বিভাগ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। থাকবে সার্বক্ষণিক মেডিকেল টিম। স্বাস্থ্যগত দিক চিন্তা করে আমরা ডাক্তারের ব্যবস্থা করেছি জেলা থেকে, বিশেষ করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম থাকবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, তিনি মুভ করবেন ওনার ফোর্স নিয়ে। বিভাগীয় পর্যায়ে ফরেস্ট থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছে এই পূজাকে কেন্দ্র করে যাদের ওখানে ডিউটি থাকবে সবার সঙ্গে আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং করেছি। প্রায় 150 বছর ধরে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সুন্দরবনের দুবলারচরের আলোর কোলে রাস উৎসব হয়ে আসছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিপক্ষের গুলিতে শিপন নামে একজন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার বাড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার সহ নানা বিষয় নিয়ে নূরজাহানপুর গ্রামের শিপনের সাথে থল্লাকান্দি গ্রামের রিফাতের বিরোধ চলছিল। এরই জেরে গতকাল রাতে শিপন গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে খাবার খাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় রিফাত। এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারী সহ ৩ জন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের ঢাকায় পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিপনের। গুলিবিদ্ধ ইয়াসিন ও নূর আলমের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ জানায়, শিপন ও রিফাত ডাকাতির সাথে জড়িত। ডাকাতির ভাগবাটোয়ারা নিয়ে তাদের দ্বন্দ্ব ছিল বলে জানায় পুলিশ। অভিযুক্ত রিফাতকে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। মেক্সিকোয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে একটি সুপার শপে। প্রাণ হারিয়েছে অন্তত 23 জন, আহত ও দগ্ধ আরও 11। শনিবার দেশটির সনোরা প্রদেশের একটি সুপার শপে ছড়ায় আগুন, হয় বিস্ফোরণের ঘটনাও। এ সময় দোকানের ভেতরে আটকা পড়ে অনেকে। খবর পেয়ে দ্রুত অভিযানে নামে ফায়ার সার্ভিস। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার কাজে সহায়তা করে পুলিশও। দগ্ধ ও আহতদের সবার অবস্থাই সংকটাপন্ন। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ভয়াবহ দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। আফ্রিকার দেশ কেনিয়ায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে 21 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আরও অন্তত 30 জন। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশটি। ভারী বর্ষণের জেরে শনিবার ভয়াবহ ভূমিধসের শিকার হয় মারাকোয়েচ অঞ্চল। মাটিচাপা পড়ে অনেকে। আটকে পড়াদের উদ্ধারে অভিযানে নামে সেনাবাহিনী, পুলিশ সহ স্থানীয়রা। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 25 জনকে। অঞ্চলটির বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ভূমিধস প্রবণ এলাকাগুলোয় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন প্রশাসন। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সম্প্রতি বন্যা ও ভূমিধস বেড়ে চলেছে কেনিয়ায়। যুদ্ধের 1 শতাব্দীরও বেশি সময় পর মিলেছে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেয়া 2 সৈনিকের চিঠি। কাঁচের বোতলে ভরে চিঠি দুটো সমুদ্রে ফেলে দিয়েছিলেন তারা। সম্প্রতি অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে পাওয়া যায় সেই বোতল। এত বছর পরও অক্ষত রয়েছে চিঠি দুটি। ম্যালকম নেভিল ও উইলিয়াম হার্লে নামের 2 সেনার তাদের পরিবারের উদ্দেশ্যে লেখা চিঠি জোড়া মানুষের মনে বিশ্বযুদ্ধের চিত্রকে আবারও জীবন্ত করে তুলেছে। 100 বছর পার করেও টাটকা যুদ্ধের স্মৃতি বালুচরে ফিরিয়ে দিল সাগর। বিশ্বের নানা প্রান্তে যখন যুদ্ধের মেজাজ, ঘটনাচক্রে ঠিক তখনই পশ্চিম অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে আচমকা ভেসে এলো একটা বোতল, যার মধ্যে পাওয়া গেল পরিবারকে লেখা অস্ট্রেলীয় 2 সৈনিকের চিঠি। দুটি চিঠিরই তারিখ 1916-র 15ই আগস্ট। প্রথম বিশ্বযুদ্ধ ততদিনে 2 বছর পেরিয়েছে। উত্তাপ তবু একই রকম। যুদ্ধে যোগ দিতে 4 দিন আগে অ্যাডিলেড থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন 2 বন্ধু, ম্যালকম নেভিল ও উইলিয়াম হার্লে। হঠাৎ কি মনে হলো, যুক্তি করে সাদা কাগজের উপর দুজনেই পেন্সিল দিয়ে লিখে ফেললেন চিঠি। তারপর দুটো চিঠি খুব মোটা কাচের বোতলের মধ্যে ঢুকিয়ে সেই বোতল ফেলে দিলেন গভীর সমুদ্রে। সমুদ্র নাকি সবই ফিরিয়ে দেয়, তা যেন আবার প্রমাণ হলো পশ্চিম অস্ট্রেলিয়ার হোয়ার্টন সৈকতে। সেদিনও নিয়ম মাফিক সৈকত সাফাই করতে বেরিয়েছিলেন স্থানীয় ব্রাউন পরিবার। বালির উপর একটা সাদামাটা বোতল পড়ে থাকতে দেখে প্রথমে আবর্জনা মনে করলেও পরে বুঝতে পারে এর গুরুত্ব। এসপেরেন্সের কাছে হোয়াইটর্ন বিচে আমার স্বামী এবং মেয়ে এই কাচের বোতল খুঁজে পায়। নিয়মিত কোয়াড বাইক ভ্রমণে গিয়ে তারা সৈকতের আবর্জনা পরিষ্কার করছিল। বোতলের মধ্যে থাকা কাগজের টুকরো দুটি ভিজে গেলেও তখনও পাঠযোগ্য ছিল। চিঠিগুলো হাতে পেয়েই ব্রাউন পরিবার উদ্যোগ নেয় কিভাবে সেগুলো ওই 2 সেনার পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়। ম্যালকম নেভিল চিঠি লিখেছিলেন তার মাকে। তিনি লিখেছিলেন, একদিনের ছাড়া জাহাজের খাবার সত্যিই খুব ভালো। উইলিয়াম হার্লের চিঠিতে অবশ্য কোনো নির্দিষ্ট প্রাপকের নাম উল্লেখ ছিল না। কেউ তো একদিন ঠিক বোতলবন্দি চিঠি খুঁজে পাবেন, এমনটা ধরে নিয়েই সেই অপরিচিতর উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন তিনি। চিঠি লিখে বোতলে ভরে সাগরে ফেলার কয়েক মাস পরে মাত্র 28 বছর বয়সে যুদ্ধক্ষেত্রে মারা যান ম্যালকম। হার্লে যুদ্ধ শেষ করে ফিরে আসেন নিজের পরিবারের কাছে। তাদের চিঠিতে উল্লেখ ছিল বোতলটি অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলের গ্রেট অস্ট্রেলিয়ান বাইটে ছুঁড়ে ফেলা হয়েছিল।
অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।